বিয়ের দিন যেটা ভাবি নাই ওই কাজটাই হয়েছে। আরে ভাই, যেটা ভাবছেন ওইটা হয় নাই। আপনারা ভাবছেন সেতুর সাথে আমার বিয়ে হবে, কিন্তু বিয়ে হবে না। আসলে আমি মেয়েদের উপরে কোনোদিনও ক্রাশ খাই নাই। বলতে পারেন কাউকে প্রথম দেখায় ভালোবেসে ফেলিনি। কিন্তু সেতুর বিয়েতে একটা মেয়েকে দেখি, যাকে দেখে পুরাই ফিদা হয়ে যায়। ভালোবেসে ফেলেছি, কিন্তু মেয়েটিকে চিনি না। মামার বাড়ি আত্মীয়দের যতগুলো মেয়ে আছে সবগুলোকে চিনি, কিন্তু এই মেয়েকে চিনলাম না। অত ভেবে লাভ নাই শুভ। আগে ভাব মেয়েটাকে কিভাবে পটানো যায়। যেভাবে হোক বিয়ের কয়েকদিনের ভিতরেই পটাতে হবে। না পটাতে পারলে হাত ছাড়া হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। দেখতে পেলাম মেয়েটা একাই বসে আছে। আমি তার কাছে গিয়ে বসলাম। বসে থেকে বুকের বাম পাশে হাত দিয়ে বলতে লাগলাম, উহ, আহ, উহ, আপনার কোনো সমস্যা হয়েছে? ডক্টরকে ডাক দিতে বলবো? উহ, আহ, ইস। দেখতে পাচ্ছেন না বুকের বাম পাশে চিনচিন ব্যথা করছে। ডাক্তারকে ফোন করব? এই ব্যথা ডাক্তার দিয়ে ভালো হবে না। এই ব্যথা ভালো হতে হলে আপনাকে লাগবে গো, আপনাকে। আরে, আপনি এসব কি বলেন? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? তোমার জন্য যদি প্রেমে পড়ে পাগল হতে হয় তাও হব। কি বলেন এসব? এটা বলে মেয়েটি চলে গেল। আমি ও চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। ধ্যান ধরে বসে আছি, তখনই মামা বলল, শুভ, এই কাজটা করতো। কাজ করতে চলে গেলাম। কিন্তু ওই মেয়েটির মায়াবী চোখ, এলোমেলো চুলে, এত সুন্দর চাহনি, মিষ্টি হাসি, সব মিলিয়ে পুরাই জোস। ভাবতে লাগলাম নামটা কিভাবে শোনা যায়। বাড়িতে যতগুলো লোক আছে তাদেরকে খাবার দিতে হবে। আর আমার দায়িত্ব হলো টেবিলে ঘুরে ঘুরে দেখা। টেবিলের উপর সবকিছু রাখা হবে। সব আত্মীয়দের যা কিছু খাবে সবকিছু নিয়ে খাবে। ওইটাই দেখা লাগবে। কোন জায়গায় তরকারি শেষ হলো, পানি শেষ হলো, কারো খেতে প্রবলেম হচ্ছে কিনা। এত কাজ, আর বিয়ে বাড়িতে এত মেয়েদের মাঝে আমার চোখ শুধু ওই মেয়েটিকেই খুঁজে। বিয়ে বাড়িতে মেয়ে পটানো আর কথা বলার জন্য একেবারে পারফেক্ট জায়গা। অবশেষে সবাইকে খেতে দেওয়া হলো। অনেকেই আসলো, কিন্তু ওই মেয়েটি আসতেছে না। কিছুক্ষণ পর সেতুর বড় বোনের সাথে ওই মেয়েটি আসলো। পরে খাবার পরিবেশন করা হলো। আমি আসতে সেতুর বড় বোনের নাম রিধি। রিধি আপু যে টেবিলে বসেছে ওই টেবিলে গেলাম। রিধু আপুকে বললাম, একা খাচ্ছ? একা খাবো কেন? এই যে কত মানুষ আমার পাশে। আচ্ছা, আমাকে সাথে নিয়ে খেলেও তো হয়। একটা মাংসের পিস খাইয়ে দাও। হ্যাঁ কর, খাইয়ে দিচ্ছি। এই মেয়েটার নাম কি? কোন মেয়েটা? তোর ডান পাশেরটা। ও, ওর নাম হলো আফরিন, আর ও হলো... আর কিছু শুনতে জানি, নামটা দিয়ে চলবে। আচ্ছা, মেয়েদের নাম শুনে কি করবি? আবার প্রেমে পড়ে গেলি নাকি? আরফিন শুধু সবকিছু শুনতেছে আর অবাক দৃষ্টি দিয়ে দেখছে আর খাচ্ছে। কি যে বলো না তুমি। প্রেমে পড়ে কি করবি? ফুপিকে বলে একটা বিয়ে করে ফেল। বয়স তার কম হলো না? আর কিছুদিন গেলে বুড়ো হয়ে যাবে, বউ পাবি না। আরফিনের মতো সুন্দর একটা মেয়ে পেলে তো এখনই বিয়ে করে ফেলতাম। আরফিন একটু কাছে দিল। দিদি, কি বললি তুই? আর আমি এটা বলে ওখান থেকে চলে আসলাম। বেশিক্ষণ থাকলে প্রবলেম হয়ে যেত। সবার খাবার খাওয়া শেষ হলো। তখন মামা বলল, শুভ, তুমি কি কিছু খাইছো? না মামা। তুমি তাহলে নিধির রুমে যাও, খাবার পাঠিয়ে দিতেছি। কিছুক্ষণের পর সেতুর শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, তখন তার খাবার খেতে পারবা না। খাবার খেয়ে ভালো ড্রেস পরে নিয়ে এটা পরিবর্তন করো। গরমে ঘামের কারণে ড্রেসটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে মামা। পরে চলে গেলাম নিধির রুমে। নিধির রুমে গিয়ে দেখি আরফিন আরো কয়েকটা মেয়ে বসে ফোন চাপছে। আমাকে দেখে নিধি বলে উঠলো, কি রে বাদর, এখানে কি করিস? আরফিনের দিকে তাকিয়ে বললাম। তাকে না দেখে আর থাকতে পারলাম না। কাকে রে? বুঝবি না রে। আপনারা হয়তো ভাবছেন নিধির ঘরে খেতে যেতে বললো কেন। এখানে একটা কারণ হলো, বাড়িতে অনেক আত্মীয়। এখন আমাকে আলাদাভাবে খাওয়াতে হলে আলাদা একটা রুম তো লাগবেই, তাই না? তখনই মামা খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকলো। আর আমি টেবিলে বসে পড়লাম। মামা নিধিকে দেখতে পেয়ে বলল, এটা আমার ছোট মামা। তুই শুভকে তুলে তুলে দিস। শুভ তো তুলে নিয়ে খায় না। ওকে চাচ্চু। আমার সামনে রাখে তরকারির বাটি, ভাতের বাটি, আরো যা কিছু আয়োজন করেছিল সব। খেতে বসেছি, তখনই ছোট মামি এসে বলল, শুভ, ভাত নাও, তরকারি নাও। এমনকি মামি তুলে দিল। আমিও খেতে লাগলাম। ছোট মামি চলে গেল, মেজো মামি আসলো। মেজো মামি এসে তরকারি দিল, ভাত দিল। আমিও নিলাম, পেট ভরে গেছে। মেজো মামি চলে যাওয়ার পর আসলো সেতুর আম্মু। এসে বলল, তরকারি নাও। আমি বললাম নেব না, তবুও জোর করে দিল। এদিক দিয়ে আমার অবস্থা পুরো যায় যায়। পরে সেজো মামি এসে আরো দিয়ে গেল। আমার প্লেটে তো আর জায়গা নাই। পিছনে তাকিয়ে দেখি নিধি আর ওর সাথে বসে থাকা মেয়েগুলো হাসতেছে। আর কাটা গায়ে নড়ে চিটা দেওয়ার জন্য নিধি এসে চামচ দিয়ে মাংস প্লেটে দিয়ে বলল,
এই নে খা, বেশি করে খা। আমার অনেক রাগ উঠে গেল, মন চাইতে ধরে পিটাই। প্লেটে মাংস দিয়ে নিধি পাশে চেয়ারে বসলো আর ওর সাথে মেয়েগুলোকে ডাক দিল। আয় আমরা সবাই ওর পাশে বসে থাকি, যাতে ও খাওয়া বাদ দিয়ে পালাতে না পারে। ব্যাককেল মেয়েগুলো সবাই পাশে এসে বসলো, সাথে আরফিন সহ। আরফিন মনে মনে বলতেছে, আমাকে অনেক জ্বালাইছো, এখন একটু প্রতিশোধ নিই। আরফিনও মাংস তুলে দিল আর বলল। খাও, খেলে শরীর ভালো থাকবে। আরফিন এই কথা বলার সাথে সাথে বললাম, ভাবছিলাম খাবো না, কিন্তু এখন খাবো। হাজার হলো আমার গার্লফ্রেন্ড এত আদর করে দিল, আমি কি না খেয়ে পারি? আরফিন তো আগে ফায়ার। আর বাকি মেয়েগুলো হাসছে। এর মধ্যে নিদের একটা কল আসে আর একটু দূরে যায় কথা বলার জন্য। তখনই আরফিন আবার রাগ করে মাংস দেয়। আদর করে দিচ্ছি, খা, না খেয়ে উঠতে পারবি না। এবার দাওয়া দেখে রাগ উঠে গেল, এত খাবার খাওয়া যায় নাকি? রাগ ওঠার কারণে মাংস চল দিয়ে ঠোঁট দিয়ে ফড়িয়ে নিলাম। আর আরফিনের অপ্রস্তুত অবস্থায় সরাসরি লিপ কিস করি। লিপ কিস করে দিলাম তোর পরে আর আরফিনের সামনেই যায়নি। কিছুক্ষণ পর সেতু শ্বশুর বাড়ি থেকে লোক আসবে, সেই জন্য সবকিছু আরো সুন্দর করে সাজানো হলো। কিন্তু যে সময় সেতু শ্বশুর বাড়ি থেকে লোকজন আসার কথা ছিল, ওই সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু কেউই আসছে না। তখন মামা কল করে ঘটকের কাছে। ঘটক মনে হয় কি যেন বলল, তা শুনে মামার চোখে পানি এসে পড়েছে এবং মামার মাথায় হাত দিয়ে বসে পড়লো। আমি আর সব মামারা এগিয়ে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। মামা যা বললো তাতে তো আমার হুঁশ উড়ে যাওয়ার মতো অবস্থা। কথাগুলো হলো, সেতুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে নাকি অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বাকি মামারা ওই মামাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, চিন্তা করিস না, আমরা তো আছি। সেতুর আব্বু উঠে আমার দিকে তাকালো আর বাকি মামারাও আমার দিকে তাকালো। তারপর মামারা কি যেন চোখাচোখি করে চলে গেল আমার আব্বুর কাছে। আব্বুকে কি যেন বলল, আব্বু হ্যাঁ হু করলো। পরে আম্মুর কাছে গিয়ে ওই কথাগুলোই বলল। পরে আম্মু আমার কাছে আসলো আর বলল সেতুকে বিয়ে করতে, কিন্তু আম্মু সেতু তো আমাকে পছন্দ করে না। তখনই আমার মামারা এসে পড়লো আর বলতে লাগলো, শুভ না করিও না, বুঝতেই তো পারছো। পরে আমিও রাজি হয়ে গেলাম। বর্ষাতে গিয়ে মণ্ডপে বসে পড়লাম। বিয়ে পড়ানো শেষ হলো, বরকনে একসাথে করে মিষ্টি মুখ করানো হলো। আর চোখে আরফিনকে দেখলাম, দেখি আরফিন মনটা খারাপ করে আছে। হয়তো আরফিনও ভালোবেসে ফেলেছিল আমাকে। যার কপালে যার নাম লেখা থাকে ঘুরে ফিরে সেই জীবন সঙ্গী হয়। পরে বিদায় নিয়ে চলে আসলাম আমার বাড়ি। আগে ফোন দিয়ে বলা হয়েছে ঘর সাজানোর জন্য, তাই ঘর সাজিয়ে রেখেছে। এসে বউ আগে ঢুকলো। কিছুক্ষণ পর আমি গেলাম, দেখি সেতু ঘোমটাতে বসে আছে। আমি গিয়ে একটু কাশি দিলাম, সেতু বসে আছে। কোনো সারা শব্দ না পেয়ে আমি গিয়ে সেতুর ঘোমটাতে তুললাম। তখন সেতু বলল, আপনার লজ্জা করে না হাঁটুর বয়সী মামাতো বোনকে বিয়ে করতে? আমি শকড হয়ে গেলাম। যখন প্রেম করতে চেয়েছিলে তখন এই কথা কোথায় ছিল? আর তোমাকে বিয়ে করতে চাইনি, তোমার বাপে বিয়ে করাই দিছে। আচ্ছা বলেন তো, আপনাকে বিয়ে করে লাভটা কি? আর আপনার সাথে থাকা আর কোলবালিশের সাথে থাকা একই কথা। আপনি তো কোনোদিন বাবা হতে পারবেন না। আমি কি ইচ্ছে করে এই রোগে আক্রান্ত হয়েছি? আল্লাহ এরকম চাইছে, তাই আমি বাবা হতে পারবো না। কত স্বপ্ন ছিল ডাক্তার বেটাকে বিয়ে করে 2টা বাচ্চা নিব, কত মজা করব, কিন্তু ডাক্তার বেটা অন্য বেটিরে নিয়ে ভাগ্যে গেল। কপাল খারাপ আমার। আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসতে পারবো তো, তাই না? পালক নেওয়া, বাচ্চা নেওয়া আর নিজে গর্ভধারণ করা বাচ্চার মধ্যে অনেক পার্থক্য। আর আমি আপনার সাথেই তো থাকবো না, কিছুদিন যাক, ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্সের কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। বাসর রাতে ডিভোর্সের কথা শুনতে হচ্ছে। কত স্বপ্ন ছিল এই রাতটা নিয়ে, কিন্তু স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। বাসর রাতের কথা চিন্তা করছি, সেতুর দিকে তাকিয়ে দেখি সেতু ঘুমিয়ে গেছে। আমিও সেতুর পাশে শুয়ে পড়লাম। সকালে সেতুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমার ঘুম সেতুর আগেই ভেঙেছে, কিন্তু উঠি নাই, কারণ সেতুকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ভালোই লাগছে। তখনই সেতুর ঘুম ভেঙে গেল আর সেতু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। পরে সেতু এমন একটা কাজ করলো যে কাজটা আমি ভাবতেও পারি না। সেতু আমার থেকে ছাড়াতে না পেরে গালের ভিতরে চিমটি মারলো আর আমি ওহ বলে উঠলাম। গালে হাত দিয়ে দেখি যে জায়গায় চিমটি দিয়েছে ওই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে মেজাজটা খারাপ হয়ে গেল। লজ্জা করে না আপনার আমাকে জড়িয়ে ধরতে? যত সব ফালতু ছেলে। বউকে জড়িয়ে ধরে ঘুমালেই সব কিছু হয় না, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকতে হয়। আমি কি বলবো না বলবো খুঁজেই পাচ্ছি না, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। একজনের একটা সমস্যা থাকতেই পারে, তাই বলে কথায় কথায় এইরকম। কিভাবে বলবো? হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে ডিভোর্স দিবেন।
এটা শুনে আরো মেজাজটা খারাপ হয়ে গেল। পরে একটা থাপ্পড় মারলাম। এত ডিভোর্স ডিভোর্স করস কেন রে? ডিভোর্স কি খুব ভালো জিনিস নাকি? ডিভোর্স দিলে আমার কিছুই হবে না, আর তোর সাথে ছেলেরা কথা বলবে, কিন্তু কেউ বিয়ে করার জন্য না, শুধু তোর দেহটা লুটার জন্য। এইগুলো বলে আমি বাইরে চলে আসলাম। বিয়েটা কিভাবে হলো তা তো আপনারা জানেনই, তাই আমাদের বাড়িতে বেশি আয়োজন নেই। আমার বন্ধু আছে আমার বাড়ির পাশে, ওর নাম রবি। আমি রবিদের বাড়িতে চলে গেলাম। মনটা ভালো ছিল না, তাই গেম মোড ডু নট ডিস্টার্ব চালু করে গেম খেলা শুরু করলাম। আমি আর রবি। সেতুকে এইসব বলার পরে সেতু আরো রাগ করেছে। সেতু ফ্রেশ হয়ে বাইরে এসে সবার সাথে কথা বলছে। আম্মু আব্বু আমাকে খুঁজছে, কারণ সকালে একবারের জন্য আমাকে দেখে নাই। 12টার সময় গেম থেকে বের হয়ে দেখি 50টার মতো মিস কল উঠে আছে। দেখি আম্মু নাম্বার থেকে কল এসেছে, আব্বুও কল দিয়েছে, আরেকটা অপরিচিত নাম্বার। আমি রবিদের বাড়ি থেকে বের হয়ে বাড়ি থেকে হাঁটা ধরলাম, আর অপরিচিত নাম্বারটাতে কল ব্যাক করলাম। কল রিসিভ করেছে, কিন্তু কথা বলছে না। কি আপনি? হ্যালো, কিন্তু কথা বলে না। কিছুক্ষণ পরে বলল আমি আমি বলার পর চিনতে পারলাম সেতু কল দিয়েছে। এরপর কলটা কেটে দিয়ে দেখি বাড়ির কাছাকাছি এসে পড়েছি। বাড়িতে ঢোকার পরপরই আব্বু আম্মু এসে জিজ্ঞেস করলো কই গেছিলাম। রবিদের বাড়িতে গেছিলাম। এই কথা বলার সাথে সাথে শুরু হলো বকাবকি। আমি চুপচাপ সবকিছু শুনে ঘরে গেলাম, গিয়ে ফোনটা চার্জ দিলাম। ঘরে সেতু বসে আছে, আমাকে দেখে জিজ্ঞেস করলো কই গেছিলেন এত সকালবেলা? কই গেছিলাম তুমি শুনে কি করবা। ফোনটা চার্জ দিয়ে বাইরে এসে পড়লাম। আমাদের বাড়িতে হালকা কিছু আয়োজন করা হয়েছে। সেতুদের বাড়ি থেকে 2-3 জন লোক আসবে আমাদের নিতে। আমি ফ্রেশ হয়ে ঘরে গিয়ে শুয়ে আছি, আর সেতু বসে ফোন চাপতেছে। ফোনটা চার্জে, তাই টিপতেও পারছি না। সেতুর দিকে তাকিয়ে আছি। ওরকম ভাবে তাকিয়ে থাকেন কেন? তখনই একটা ফোন আসলো। দেখি আমার বন্ধুর গার্লফ্রেন্ড এবং আমার ন্যাংটাকালের বান্ধবী ফোন দিয়েছে। নামটা মিথিলা। ফোনটা চার্জে ছিল, তাই রিসিভ করে স্পিকার বাড়িয়ে দিয়ে বললাম কিরে শয়তান, বিয়ে করলি আর একটু বললিও না? আবার বলতি বিয়ে করার সময় তোদের ছাড়া বিয়ে করবো না। হঠাৎ করে সবকিছু হয়ে গেছে, রবিকে বলার সময়ও পাই নাই। রবি বলল তোর বউ দেখতে একদম বাজে। আমারটা দেখে রবির হিংসা হয়েছে। ওটা সুন্দর না তাই? হ্যাঁ, আর কি শুনলাম? কি শুনলি? শুনলাম রাতে নাকি বিড়াল মারতে পারস না। তোর বেডি এসব কি বলস? এমনি বললাম রে। পরে কথা বলি রে, ফোন চার্জে আছে। আগে তো অনেক কথা বলতি, এখন বউ হয়েছে না, কথা বলবি কেন? বাবু রাগ করো না, রবি চিপাই নিয়ে গিয়ে চকলেট দেবে রে। বাদর, চিপাই নিয়ে চক্র দিবে মানে? রবিকে বল, রবি বলবে কিভাবে চিপাই নিয়ে গিয়ে চকলেট দিতে হয়। এ কথা বলে কলটা কেটে দিলাম। আমি কেটে না দিলে কথা বলতেই থাকতো। ফোনটা রেখে সোজা হয়ে পিছনে তাকাতেই দেখি সে তো দাঁড়িয়ে আছে। মেয়েটা কে ছিল আর আমাকে খারাপ দেখা যায় এটা বললো কেন? মেয়েটাকে তোমাকে বলবো কেন? আর যাকে দেখতে যেরকম লোকে তো তাকে সেই রকমই বলবে। তুমি ওকে বাবু বললা কেন? ভালো লাগছে তাই বলছি। আর আপনি থেকে তুমি বলছো কেন? আমি তোমার বড়, সম্মান দিয়ে কথা বলবা। ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? লজ্জা করবে কেন? তোমাকে তো ডিভোর্স দিয়ে দিব। এটা শুনে রাগ করে সে তো চলে গেল, আর আমি শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সেতুর বাড়ি থেকে লোকজন আসলো। খাওয়া দাওয়া শেষ করে শ্বশুর বাড়ি থেকে রওনা দিলাম। শ্বশুর বাড়ি যাওয়ার পর সেতুকে জ্বালানোর জন্য